আপনাকে কি বলবো, আপনি হচ্ছেন নির্বাচিত মেয়র নাকি গেজেটেড মেয়র? মানে আপনি তো আপনি আমাকে ইশরাক বলে ইশরাকই বলেন। মেয়র শব্দটার প্রতি আমার মানে একটা ঘৃণা চলে আসছে না, যা নাটক হলো। এখন আপনি যদি আমার কাছে আইনি বিষয় জানতে চান, তাহলে আমাকে সেই গ্যাজেট প্রকাশের আগ থেকে শুরু করে দীর্ঘ হয়তোবা পুরো সময়টা পেরিয়ে যাবে। তো আমি খালি এতটুকু বলবো যে আসলে কমল ভাই দেখেন, আপনি আমাকে যতটুকু চেনেন, প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন তারা কিন্তু প্রথম বেশ অবাক হয়েছেন যে কি মানে আমি সামান্য মেয়রের জন্য কেন এরকম করছি, কারণ কোনোদিনও আমি ক্ষমতালোভী ছিলাম না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ইশরাক হোসেনকে নিয়ে কথা হবে। মাননীয় মেয়র, কেমন আছেন আপনি? আজকে ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি যে তালা দিয়ে রাখছেন, কাজ কাম তো সব বন্ধ। উনি আজকে সুর নরম কইরা বলতেছে যে না, আমি তালা দিয়ে রাখলে কি হবে, ওনারা এসা খুলে নেয় না কেন, ওনারা খুলে ঢুকা যাক। ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা রাজপথে একটা আন্দোলনের মতো করলেন, এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যে বা যাহারা এই মুহূর্তে দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ইশরাক অবশেষে বললেন যে তিনি আর মেয়র হতে চান না, তার মেয়র হওয়ার ইচ্ছা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ইশরাক হোসেন বলছেন সাম্প্রতিক সময়ে আমি দেখতে পারলাম যে তিনি বলছেন যে মেয়র এই শব্দটির প্রতি তার ঘৃণা জন্মে গেছে, তাই ইশরাক আর চাচ্ছে না মেয়র হতে বা মেয়র পদে বসতে। সাম্প্রতিক সময়ে প্রবাসী সংবাদকর্মী কনক সরার ভাইয়ের একটি লাইভ টক শোতে ইশরাক এমনই কথা বলেছে। ইশরাক বলেছে, আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র হওয়া সত্ত্বেও আমি মেয়রের পদে বসতে পারিনি, মেয়রের চেয়ারে বসতে পারিনি, আমাকে বসতে দেওয়া হয়নি, আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, বাধা প্রয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। একটা কুচক্রী মহল আছে যারা কোনোভাবেই চায় না যে আমি মেয়রের চেয়ারে বসি। আমি আদালত থেকে রায়ে ঘোষিত মেয়র, কিন্তু আমাকে মেয়রের চেয়ারে বসতে দেওয়া হয়নি। আমি রাজপথে নেমে আন্দোলন করেছি এটার বিরুদ্ধে, কেন আমাকে মেয়র চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না, মেয়রের চেয়ারে কেন বসতে বাধা প্রয়োগ করা হচ্ছে, কেন আমাকে শপথ পাঠ করানো হচ্ছে না, এ সমস্ত বিষয় নিয়ে যখন আন্দোলন করেছি তখনই বুঝতে পেরেছি কে বা কাহারা কিসের জন্য আমাকে মেয়রের চেয়ারে বসতে দিতে চায় না। ইশরাক বলছে, এই মেয়র হওয়া কিংবা মেয়রের চেয়ার পাওয়ার জন্য যা করেছি তার জন্য আমি সমালোচিত হচ্ছি। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এরকম অপমান অপদস্থ করা হয়েছে, মানুষের কাছে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে, তাই আমি আর চাচ্ছি না মেয়রের চেয়ারে বসতে, মেয়র সিটে বসতে। মেয়র এই শব্দটির প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। ইশরাক হোসেন কনক সরোয়ার ভাইয়ের সেই লাইভ টক শোতে কী বলল মেয়র হওয়া নিয়ে, কেন তিনি মেয়র হতে চাচ্ছেন না, আর আমরা সেটা দেখবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। জনাব ইশরাক হোসেন, তিনি হচ্ছেন, আপনাকে কি বলবো, আপনি হচ্ছেন নির্বাচিত মেয়র নাকি গেজেটেড মেয়র? মানে আপনি তো আপনি আমাকে ইশরাক বলে ইশরাকই বলেন। মেয়র শব্দটার প্রতি আমার মানে একটা ঘৃণা চলে আসছে যা নাটক হলো। আদালতের রায়ে মেয়র ইলেক্ট ইশরাক হোসেন, আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, ধন্যবাদ কনক ভাই। অনেকদিন পর আপনার সাথে বিশেষ সময় আপনার সাথে ইন্টারভিউ দেওয়া হয়, আই রিয়েলি এনজয়। আপনি সবসময় যে একেবারে সত্যটাকে, নির্মোহ সত্যটাকে তুলে ধরে আনেন, এবং আজকের প্রোগ্রামটির যে হেডলাইনটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাথে পরে এই বিষয়ে আরো বিস্তারিত আমার জানার রয়েছে, কারণ আপনি অলরেডি ইনভেস্টিগেট করে ফেলেছেন। কনক ভাই, আসলে আপনি যেটা পড়ে শোনালেন, এখন আপনি যদি আমার কাছে আইনি বিষয় জানতে চান, তাহলে আমাকে সেই গ্যাজেট প্রকাশের আগ থেকে শুরু করে দীর্ঘ হয়তোবা পুরো সময়টা পেরিয়ে যাবে। তো আমি খালি এতটুকু বলবো যে থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস, টাইম টু টাইম আমাদের আইনজীবী প্যানেল রয়েছে। আমাদের উচ্চ আদালতে আপনি জানেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কাজল, আপনার নিম্ন আদালতেও আমাদের বিএনপি একটা বড় প্যানেলরা ছিলেন, তারাও নিয়মিত ব্রিফিং করে গিয়েছে। এবং
এখানে আসলে আমি এতগুলো মানে ভুল ভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে যে আমি আসলে কোনটা উত্তর দিতে গিয়ে কোনটা দিব আমি বুঝে পাচ্ছি না। তবে নিশ্চয়ই এত বড় বড় যারা আইনজীবীরা রয়েছেন তারা নিশ্চয়ই একটা মিথ্যা সাফাই বা মিথ্যা জিনিস নিয়ে বিশেষ করে একটা জিনিস যেটা ন্যাশনালি ফোকাসড হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তারা ক্রমাগত ব্যাখ্যা দিয়ে যাবেন না, তাই না? তাই ওনার সর্বশেষ আমাদের রেজিস্টার কায়সার কামাল, রেজিস্টার মাহবুদ্দিন খোকন সবাই বলেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়টার পরে যে এখানে কোনো আইনগত বাধাই নাই। আর গ্যাজেট প্রকাশের পর থেকে কিভাবে সময় ক্ষেপণ করা হয়েছে এবং গ্যাজেট প্রকাশের আগে যখন নির্বাচন কমিশনে আমরা প্রথম যখন রায়টি পেলাম ট্রাইব্যুনাল থেকে রায়টি রাইডারের মাধ্যমে এটা নির্বাচন কমিশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনে পাঠানোর পর থেকে কিন্তু মূলত এই যে এগুলো শুরু হলো এবং আনঅফিসিয়ালি অনেক কিছুই আমি জানি যেগুলা আমি এখন ওগুলো তো প্রমাণ থাকে না, বাট নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। এটা নির্বাচন কমিশনের ভেতর থেকেই আমাকে হর্সেস কয়েকজন যারা থাকে আমি এখন বলবো না, স্পেসিফাই করবো না, তাদের পক্ষ থেকে আমাকে সরাসরি বলা হয়েছে যে এটি আইন মন্ত্রণালয় পাঠানোর জন্য অন্তত 2 জন উপদেষ্টা তাদেরকে সরাসরি ফোনে কথা বলেছেন। যে জাজ সাহেব এই আপনার ট্রাইব্যুনালের এই রায়টি দিয়েছেন তার সাথে আমার সরাসরি কোনোদিন কথা বলার সুযোগ হয় নাই, তবে আমি সমর্থিত এবং ভেরিফাইড সোর্স থেকে জানতে পেরেছি রায় দেওয়ার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ে অনেকেই ফোন করে তাকে হুমকি ধামকিও দিয়েছে। আচ্ছা, এই গেল আপনার নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার বিষয়টি। কমিশনের উপরে বাধ্যবাধকতা ছিল যে 10 দিনের মধ্যে গেজেট পাবলিশ করতে হবে, এটা রায়ের একদম লাস্টের লাইনে লেখা রয়েছে। তো কমিশন যেটি বললাম যে আইন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা হয় এবং তারা সেটি পাঠায়, ওয়ারেজ যেটা অলরেডি আদালত রায় দিয়ে দিয়েছে সেখানে আইন মন্ত্রণালয়ের কিন্তু কোনো মতামতের বিষয় থাকে না। আদালত বড় নাকি একটা মন্ত্রণালয় বড়? ডেফিনেটলি আদালত বড়। যদি তাদের কাছে মনে হতো যে এটাকে চ্যালেঞ্জ করার বিষয় রয়েছে তারা কমিশন এটাকে চ্যালেঞ্জ করতো, বাট কমিশনের কিন্তু নিজস্ব আইন শাখা রয়েছে এবং সেখানে ফরমার 2 জন না 3 জন ডিস্ট্রিক্ট লেভেল জাজ সাহেব সহ বড় বড় আইনজীবীরা সেখানে মতামত দিয়ে থাকেন। তো তারা কিন্তু এই জিনিসটাকে ভেটিং করে ওখান থেকেই তারা গ্যাজেট করে দেওয়ার মতো আলামত মানে ওটাকে পেয়েছে, গ্যাজেট করার মতো পেয়েছে, কিন্তু তারপরও আইন মন্ত্রণালয় তাদেরকে পাঠাতে হয়। আইন মন্ত্রণালয় কিন্তু কোনোদিনও এটা মানে অফিসিয়ালি কোনো জবাব দেয় নাই, অফিসিয়ালি কোনো রিপ্লাই এটা দেয় নাই। কিন্তু যেই দিন গ্যাজেটটা পাবলিশ হলো তার 3 ঘন্টা অতিবাহিত হলেই কিন্তু 10 দিনের যে মেয়াদ বেঁধে দেওয়া সেই মেয়াদটা অতিক্রম করতো এবং আমাদের প্রস্তুতি ছিল যে আমরা কন্টেম্পট অফ কোর্টের দিকে যাব। সো এটা কিন্তু নির্বাচন কমিশনও জানতো, সো তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। গ্যাজেট প্রকাশ করার পরে এটা পাঠানো হয় পুরো ফাইলটা বিভিন্ন দপ্তরে, এর মধ্যে লোকাল গভর্নমেন্ট ডিভিশনে পাঠানো হয়। তো সিটি কর্পোরেশন আইন 2010 এবং স্থানীয় সরকার আইন 2009 এবং সিটি কর্পোরেশন আইন বিধিমালা 2010, এখানে আমি এটা পড়ে দেখেছি, স্পষ্টভাবে বলা আছে যে এটা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় যাওয়ার পরে আসল নাটকটি শুরু হয়। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা আমার কাছে চিঠিগুলো সমস্ত কাগজপত্র আমি যে কোনো সূত্রে হোক পেয়েছি, তারা রীতিমতো একটা চিঠি লিখে নির্বাচন কমিশনকে তারা এক প্রকার তারা ধমকানোর সুরে চিঠিটা ছিল যে কেন তারা আপিল করলো না, এবং কয়েকটা গ্রাউন্ডও সেখানে লিখে দেওয়া হয়েছে। এবং আমার ধারণা যে হয়তোবা এখানে আইন মন্ত্রণালয়ের কোনো যোগ সাদস্য থাকতে পারে, তারা হয়তো এটা লিখে দিয়েছে যে এই গ্রাউন্ডে চিঠি। মানে মোট কথা পুরো উদ্দেশ্যটাই ছিল সময় ক্ষেপণ করে তারপরে যখন এই তাপসের যে প্রথম বোর্ড সভা সেটি 2nd of June 2020 হয়েছিল, মার্ক করেন 2nd of June 2020। সিটি কর্পোরেশনের আইনে বলা আছে যে প্রথম বোর্ড সভা থেকে আপনার 5 বছর মেয়াদ শুরু হবে। নির্বাচন কিন্তু হয়েছিল 2020 ফেব্রুয়ারির 1 তারিখ, ঠিক আছে? গ্যাজেট পাবলিশ হয় তার 4-5 দিন পরে, কিন্তু তারপরে কোভিড এর কারণে ওরা শপথ নিতে পারে নাই। 2nd of June 2020 তাপস শপথ নেয়। ওদেরও টার্গেট ছিল যে করেই হোক 2nd of June আটকাইলে আরেকটা তখন মার কাছে ফেলে এটাকে শেষ করে দেব। মূলত তারা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইশরাক হোসেনকে এখানে বসতে দেওয়া যাবে না। এটা তাদের পলিটিক্যাল পার্টি যেটা হয়েছে তাদের সাথে সরকারের সিদ্ধান্ত হয়েছে বসতে দেওয়া যাবে না। এবং আমি যতটুকু বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, একটা কথা একটু অ্যাড করে নিই অপ্রাসঙ্গিক, বাট এনসিপি নামক যে দলটি হয়েছে আমি কিন্তু তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সমর্থক ছিলাম, এখনো আমি অনেকটা রয়েছে। এবং
আমি চেয়েছি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ শেষ হয়ে যাক, নিশ্চিন্ন হয়ে যাক, এখানে নতুন ছাত্ররা আসছে, তারা একটা দল গ্রুপের অপোনেন্ট তো লাগবে। আচ্ছা, তো তাদের অনেকের সাথে কিন্তু আমার কথা হয়, তারাও কিন্তু আমাকে বিষয়টি নিশ্চিত করেছে যে এটা তাদের পলিটিক্যাল ডিসিশন ছিল শুরু থেকেই, একদম ডে ওয়ান থেকেই, হ্যাঁ, সরকারের উচ্চ পর্যায়ে থেকে। সো কোনোভাবেই তারা আমাকে দিত না। তো এখন কোনো ভাই আমি বলতে গেলে অনেক বলতে পারবো, ওই তারিখে এটা হয়েছে, ওই তারিখে সেটা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, আইন উপদেষ্টা উনিও অনেকগুলো ব্যাখ্যা খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে দিয়েছেন, কিন্তু একটার সাথে একটা কনফ্লিক্ট নেই। তো মোটা দাগে যদি বলি, একটা ব্যাখ্যা তারা প্রথম ব্যবহার করছিল যে এটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে হাসিনার আমলে সব নির্বাচন নাকি বৈধ হয়ে যায়। কিন্তু বিষয়টা কিন্তু ঠিক তার উল্টা, তারা মুখে মুখে অবৈধ বলছে। আমি কিন্তু কোর্টে ফাইট করে এনে প্রমাণ করেছি হাসিনার রায়টা সময় ইলেকশনটা অবৈধ। এটা চারিদিকে একটা প্রমাণ রয়েছে। এই মামলার 1 নম্বর আসামি হচ্ছে তাপস, 2 নম্বর হচ্ছে নুরুল হুদা। তাহলে আজকে কি দাঁড়ালো? এই সরকার তাপস এবং নুরুল হুদার পক্ষে কাজ করেছে, এটাই তো আলটিমেট রেজাল্টটা দাঁড়ালো নাকি? আচ্ছা ভাই, আপনি একটা প্রশ্ন করেছিলেন, বললে অনেক বলা যাবে। তো মূলত বিষয়টা কিন্তু তাই দাঁড়ায়। আপনি হাসান আরিফ সাহেবের কথা তুললেন। হাসান আরিফ সাহেব একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের। এটা কিন্তু সর্বোচ্চ মানে আইনি কর্মকর্তা, এটাকে হেলাফেলার বিষয় না। উনি অবশ্যই সমস্ত আইনি বিষয়গুলো মেনশন করে। এই যে ধরেন হাসান আরিফ সাহেবের সময় কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাদাত সাহেব শপথ নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন কোর্টের আদেশে। তো সেই জায়গাটা আমি আনতে চাচ্ছিলাম আর কি, যে হাসান আরিফ সাহেবের মতো সিনিয়র, মানে যাকে আসিফ যাকে আইনজ্ঞ বলার চেষ্টা করছেন, হাসান আরিফ সাহেবের যে জ্ঞান আইন সম্পর্কে বা বিশ্লেষণ, সেই জায়গাটাই তো ওইটা তো হয়েছে। তো আপনার ক্ষেত্রে এই যে বাধা সৃষ্টি করা, সেটা আমি আনতে চাচ্ছিলাম আর কি। জি, আচ্ছা, হাসান আরিফ সাহেবের কি পরিণতি হয়েছে এটা কিন্তু একটা দেশবাসী জানে না, এবং আমার মনে হয় এটা আমরা ইগনোর করেছি ফর ভেরি লং টাইম। এটা আমাদের উচিত হয় নাই। শপথ পড়ানোর 3 দিনের মাথায় এলজিআইডি মিনিস্ট্রি ওনার থেকে নিয়ে যাওয়া হয় এবং আসিফ মাহমুদকে দেওয়া হয়। এটা কি আপনারা জানেন? 3 দিনের মাথায় একজন সিনিয়র মানুষ, কারণ তখন কিন্তু উপদেষ্টাদের এক একজনের 4টা-5টা করে মিনিস্ট্রি ছিল, হ্যাঁ। তো হাসান আরিফ সাহেব 4টা না 5টা এরকম ছিল, এলজিআইডি ওয়াজ ওয়ান অফ দেম। স্বাভাবিকভাবে এলজিআইডি ইজ লাইক দ্য লার্জেস্ট পলিটিক্যাল মিনিস্ট্রি, সিনিয়র একজন আইনজীবী মানুষকে দিয়েছে, এটাই স্বাভাবিক। উনি কেন শপথ পড়িয়েছেন বিএনপির প্রার্থীকে? 3 দিনের মাথায় ওনার মিনিস্ট্রিটি নিয়ে যাওয়া হয়। উনি আজকে জীবিত নেই, উনি থাকলে হয়তো আজকে অনেক কিছু আমরা মন্তব্য ওনার থেকে হয়তো বা জানতে পেতাম। তো তখন ওটা অলরেডি যেহেতু শপথ পড়ানো হয়ে গিয়েছে, তাই আর কিছু করার নাই, ওনাকে সরিয়ে দাও। আমার সময় আসলে যে শপথটাই পড়তে দেওয়া যাবে না। এবং সিমিলার একটা কেস, একদম হুবহু সিমিলার কেস কিন্তু ঢাকার নর্থেরও রয়েছে, এবং এখন সেটা রায় হবে না। এটা স্পষ্ট, সমস্ত ট্রাইব্যুনাল বলে দিয়েছে ভাই আমরা এটা ধরবো না, মানে এইরকম আর কি বিষয়টা। মানে আপনার বিষয়টা নিয়ে ইশরাক, আমার অবজারভেশন হচ্ছে আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে গেজেট করতে নির্বাচন কমিশন বাধ্য, এবং সেই অনুযায়ী আপনাকে শপথ দিতে বাধ্য। কারণ না হলে কন্টেম্পট অফ কোর্ট, একদম সহজ পরিষ্কার হিসাব। আদালতের, আপনি যদি হাসিনা আমলের মতোই যদি আদালতকে আদেশ অমান্য করেন, বা হাসিনা আমলের মতোই যদি আইনি মার পেঁচে ফেলেন, যেটা আপনি বলছিলেন যে কোনোভাবে 4টা জুন পার হয়ে গেলেই আর এটার কার্যকারিতা থাকে না, ওই জিনিসটার জন্য তারা এটাকে মানে এটা তাদের ইন্টারপ্রিটেশন। এটা নিয়েও আমার ব্যাখ্যা রয়েছে, বাট এখন আমি আর ওইসব ব্যাখ্যায় যাবো না, বিকজ এখানে দে আর অ্যাট ফল্ট। হ্যাঁ, আমি কিন্তু টাইমলি সব করেছি। সো আমি যদি এখন আবার একটা আইনি লড়াই শুরু করি, আমি যদি আবার উচ্চ আদালতে গিয়ে ইয়ে করি, আমি শিওর আদালতও কনভিন্সড হবে এবং বলবে যে না ঠিক, এটা তোমাদের দোষ, একে শপথ করতে দিতে হবে। বাট ওরা চাচ্ছিল যে আমি এইটাই করি, এইসবের মধ্যেই ব্যস্ত থাকি। আমার একটা অবজারভেশন হচ্ছে যে ধরেন আপনি এই হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনি একজন অ্যাক্টিভ মানুষ ছিলেন। আপনার যে বয়স বা এনসিপিতে যারা আছে তারা অলমোস্ট সমবয়সী বা একটু সিনিয়র জুনিয়র। তো এবং ধরেন মাঝখানে আমরা দেখলাম যে যখন বিএনপির কেউ মনে করছিল যে আওয়ামী লীগের প্রতি একটু সফট টোন ইউজ করছিল, তখন আপনি কিন্তু আপনার জায়গাটা খুব কড়া টোনে ছিলেন, কোনোভাবেই আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না। তো একটা ইয়াং একটা গ্রুপ তারা আপনার ব্যাপারে এই যে এনিমিটিটা করলো, এবং এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা বিষয় সামনে চলে আসছে যে এদেরকে চেয়ারে রেখে জাতীয় নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে। মানে ধরেন যে সিম্পল একটা মেয়র পদের জায়গাটায় তারা কনসিডার করতে পারছে না। সাদাত সাহেব শপথ নেওয়ার 3 দিন পরে হাসান আরিফ সাহেবকে সরাই দেওয়া হয়েছে। আপনার একটা আদালতের আদেশের পরে তারা নানা প্যাচপুচ খেলে এখন একটা অবস্থানে আসছে। তো আপনি কি মনে করেন যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এদেরকে রেখে বা এই উপদেষ্টা পরিষদের অনেকেই রেখে নির্বাচনের ফলাফল বা নির্বাচন কি হতে পারে, আপনি কি মনে করেন? এখন আপনি মেইন পয়েন্টে এসেছেন, একদম মূল জায়গাটিতে এসেছেন। আসলে কমন দেখেন, আপনি জনকে যতটুকু চেনেন, প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন, তারা কিন্তু প্রথম বেশ অবাক হয়েছেন যে কি মানে আমি সামান্য মেয়রের জন্য কেন এরকম করছি। কারণ
কোনোদিনও আমি ক্ষমতা লোভী ছিলাম না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিষয়টি কনফ্লিক্টের জায়গায় তখনই যায় যখন আমি দেখলাম যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। তখনই আমি এটাকে চ্যালেঞ্জের জায়গায় দিলাম। আর তখনই আমার কাছে মনে হলো যে এখানে তো একটা দলের জন্য বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, তার মানে আগামী নির্বাচনের সময়ও করবে। এটা আমি স্পষ্ট হয়ে গেলাম। তখনই আমি এটা নিয়ে মানে আমার কথা বলা শুরু করলাম। আসলে এইখানে যে মেয়রের যে ইয়েটা হয়েছে, টু বি অনেস্ট আমাদের এখানে কোনোদিনও ইন্টেনশন ছিল না যে এইখানে অফিস টেক আপ করার। এটা জাস্ট সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল, টু মেক শিওর যে আমরা কাগজে কলমে জিতেছি, এবং তাপস অবৈধভাবে যে আমার থেকে ফলাফল ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেটা একটা জাস্টিস আমি পেয়েছি, এবং অন পেন এন্ড পেপার তার নামটা থাকবে না, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এতটুকুই ছিল আমাদের উদ্দেশ্য। যখনই তারা এটাকে নিয়ে বাধা দেওয়া শুরু করলো এবং আমি দেখলাম যে কি ব্যাপার, উপদেষ্টারা ফোন করছে, একে ফোন করছে, ওখানে বাধা দেওয়া হচ্ছে, তখনই এই জিনিসটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। তখন আমি আমার পার্টির থেকে পরামর্শ নিলাম। তারাও খুব অবাক হলো এবং আমি নিজে খুব অবাক হলাম যে আমার সাথে এই আচরণটা কেন। একটা ছোট্ট ঘটনা এখন মনে পড়ছে, আজকে একটু অ্যাড করতে চাই। যেদিন এই সরকার শপথ নেয় সেই দিন আমরা সবাই বঙ্গভবনে ছিলাম। আমি সাথে অনেক দলের সব দলের নেতারা ছিলেন, আমি ছিলাম, আমাদের দলের ছিলেন। তখন দুইজন ইয়াং ছাত্র উপদেষ্টার ব্যাপারে চারদিক থেকে, পেছন থেকে ক্রমাগত বিরূপ মন্তব্য আসছিল, ক্রমাগত। একমাত্র আমি সেদিন জোর গলায় আমি একটা দাবি করেছিলাম যে আমি একজনকেও বিশ্বাস করি না, যদি কেউ আমাদের এই স্পিরিট ধরে রাখতে পারে তাইলে এই দুইজনকে আমি বিশ্বাস করি, শেষমেশ এরা গিয়ে ইয়া করবে না। হ্যাঁ, এবং তখন সবাই আমার উপরে, বেশ যেহেতু আমি একটু জোর দিয়ে গলায় কথা বলি, সবাই আমার উপর একটু বিরক্তই হয়েছিল। যাই হোক, ওটা অপ্রাসঙ্গিক। আমি মনে করি যে এখানে আপনি একটা শব্দ ইউজ করেছেন এনমিটি, আসলে আমি বলবো না এনমিটির জায়গা নয়, এখানে অন্য আরো কোনো বিষয় থাকতে পারে, আরো বড় রাজনৈতিক, জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিভিন্ন বড় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটার সাথে জড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি 5ই অগস্টের পরে আমরা কিন্তু কোনো ওয়েস্টার্ন জাতিতে পরিণত হয়ে যায় নাই। আমাদের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে। অবশ্যই সেই বাস্তবতাটা আমরা পরিবর্তন চাই, কিন্তু সেটা এখন আমরা অর্জন করতে পারি নাই, ভবিষ্যতে আমরা করবো। সেই বাস্তবতা হচ্ছে শক্তির রাজনীতি। মাঠে শক্তি বলতে আমি অস্ত্রের শক্তি বলছি না, জনশক্তি প্রদর্শনের মাঠে রাজনীতি। যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত কিন্তু এই জিনিসটা আরো বাড়বে, ইন্টেন্সিফাই হবে। যে আসিফ নজরুল বলছিল যে সরকার সকল স্থানীয় সরকার বাতিল করেছে, তো এই মুহূর্তে এটা সাংঘর্ষিক বা এরকম কিছু, এটা জি বহুবার দিয়েছি এটার জবাব। কারণ এটা 10টা যে কারণ উল্লেখ করেছিল আসিফ মাহমুদ অনেক আগে, তখন আমি 10টাই একেবারে টু দা পয়েন্ট আমাদের আইনজীবীদের মাধ্যমে কথা বলে দিয়েছি। সেটা হলো তারা দুই রকম ভাবে জিনিসটা বলে, আপনি খেয়াল করবেন। একবার বলে যে সমস্ত নির্বাচন বাতিল করা হয়েছে, আবার বলে যে সমস্ত স্থানীয় সরকার বাতিল করা হয়েছে। কোনটা করা হয়েছে? আমি চিঠিটা পড়ে দেখেছি। নির্বাচন তারা বাতিল করে না, এখানে নির্বাচন শব্দটা নেই। যেই সব মেয়র এরা পালিয়ে গিয়েছিল, অনুপস্থিত ছিল সহ অন্যান্য, তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে, ঠিক আছে? এই মেয়রদের ক্ষেত্রে অ্যাপ্লাইড। আমি তো তখনও মেয়র হই নাই। আর যদি বলেও থাকে যে নির্বাচন বাতিল করেছে, কথা কয় ফর এক্সাম্পল, তারপরেও আমার এই মামলা তো 2020 সালের 1 মার্চ করা। এটা তখন তো সাবজুডিস, আজকে সাবজুডিস করছে। এটা তো সাবজুডিস ছিল। এক্সিকিউটিভ ডিসিশনে তো ওই নির্বাচন বাতিল করতে পারেন না আনটিল এন্ড আনলেস কোর্টের ভার্ডিক্টটা আসে। আমি তো আইন অনুযায়ী 30 দিনের যে সময়সীমা থাকে তার মধ্যে আমি মামলাটি করেছিলাম। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা বলে নির্বাচন অবৈধ বলেছি, এখন আবার এটা হতে যাচ্ছি। আমরা আমাদের যে মামলার আর্জিতে কিভাবে লিখেছি সেটি হলো গিয়ে আইনত আমাদেরকে সেই ব্যাখ্যাটি আমাদেরকে নিতে হবে। সেখানে আমরা ওই নির্বাচনের ফলাফল এবং তখন যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে অবৈধ বলেছি, কারণ সেটিকে ম্যানিপুলেট করে জোর করে ঘোষণা করা হয়েছিল। আমি আপনাকে এখনো বলতে পারি, আমাদের যে নির্বাচনের দিন বিকাল 4টার সময় ভোট গ্রহণ শেষ, সারাদিন যা হয়েছে তো হয়েছে। 4:30টায় আমি আমার বাসায় যাই এবং আমাদের ঢাকার 75টা ওয়ার্ডকে 4টা ভাগে বিভক্ত করে 4টা ডেস্ক বসানো হয়েছিল, যেখান থেকে সমস্ত কেন্দ্র থেকে ফোন করে আপনার ফলাফলগুলো আসবে। কিছু ফলাফল আমরা আসতে শুরু করলো 5টার পর থেকে। প্রত্যেকটা কেন্দ্রে আমি বিপুল ভোটে এগিয়েছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে। এরপরে 5:30 পৌনে 6টার দিকে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিল। ওই নির্বাচনটি হয়েছিল ইভিএম, এবং ইভিএম এ বলাই হয়েছিল 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি রাত 1:30টার সময় গিয়ে ফলাফল ঘোষণা করা হয়, এবং যে ইভিএম এর যে পেপার ট্রেল, আমরা কিন্তু এগুলো সব আমরা ইয়ের মধ্যে, মামলার মধ্যে আছে। আমরা চেয়েছি, কমিশন আমাদের দিতে পারে নাই, দেখাতে পারে নাই, কোথা থেকে দিবে? তারা ওটা দিলে তো যতটুকুই ভোট কাস্ট হয়েছে সেটাকেই মিলাতে তাদের রাত 11:30 করেছে। ভোট টার্ন আউট ওয়াজ ভেরি লো। মানে কি, মানুষ ভোট কিন্তু তো বন্ধ করে দেওয়া হয়েছিল, 2 ঘন্টা খালি ওপেন ছিল, 9টা থেকে 10টা 11:30 মধ্যে ভোট থেকে সব ভোট কিন্তু তালা মারা। ওই 2 ঘন্টার মধ্যেই 2,30,000-এর মতো ভোট কাস্ট হয়েছে, সেটাকে মেলাতে তাদের 11:30 পর্যন্ত লেগেছিল। এইসব বিষয় আমরা উত্থাপিত করে চ্যালেঞ্জ করেছিলাম, এবং আইন অনুযায়ী মামলা ঠিক করেছি, আইন অনুযায়ী আমরা তার ফলাফল পেয়েছি, এবং হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, ওনারা তো সমস্ত কিছু শুনেছে, সব পক্ষের শুনেই তো তারা এই গেজেটটা বাতিল করে নাই। তাহলে এখন আপনি এর চেয়ে বেশি এখন কি, তাইলে কি আবার আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠাবে এখন আপিল বিভাগ থেকে? আজকে ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি যে তালা দিয়ে রাখছেন, কাজ কাম তো সব বন্ধ। উনি আজকে সুর নরম কইরা বলতেছে যে না, আমি তালা দিয়ে রাখলে কি হবে, ওনারা এসব খুলে নেয় না কেন, ওনারা খুলে ঢুকা যাক, কে না করছে, ওনারা আসলে কি কেউ বাধা দিবে? তালা মারা থাকলে সে তালাটা খোলার দায়িত্ব কার? প্রশাসকেরই তো দায়িত্ব। উনি যাচ্ছেন না কেন, আমি তো বুঝলাম না। এমন যদি হতো যে প্রশাসক ওখানে গিয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাহলে আজকে আপনারা এই প্রশ্নটা আমাকে করতে পারতেন। মানে সুর নরম হয়ে গেছে, আপনারাই শুনেন ওনার মুখে কতটা নরম হয়েছে উনি। নগর ভবনের গেট খুলতে বাধাটা কোথায়? কেউ আসছে না কেন, এসে গেট খুলছে না কেন? প্রশ্নটা তো আমার। আমরা সেই ঈদের আগের থেকে বলেছি জরুরি সেবা সহ সমস্ত সেবা চালু করে দেওয়া হোক। আমি নিজেও ঈদের দিন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করার জন্য মাঠে ছিলাম। ওনার এই কথাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা উনি বুঝতে পারছেন, সেটা খেয়াল করছেন? এখন যেটা দেখা যাচ্ছে যে বর্তমান সরকার চতুরতার সাথে এমন ভাবে একটা ষড়যন্ত্র করছে যাতে করে একটা নাগরিকদের যে দুর্ভোগ সেটাকে আরো বৃদ্ধি করে তোলা যায়। কারণ জোন অফিস গুলা কোথায় আমি জানিও না, জোন অফিস গুলা কোথায়, সেখানে যাতে একটা ব্যাহত বিঘ্ন ঘটিয়ে সৃষ্টি করে জনগণকে খেপিয়ে তুলে আমাদের উপর সেই দায়টা চাপিয়ে দেওয়া যায়। দেখেন উনি নিজেই বলতেছে সরকার নগর ভবনের দিকে আসতেছে না, না ঈশা আমাকে দোষী করতেছে, মানুষের চোখে আমাকে খারাপ করতেছে। বুঝছেন, রাজনীতিটা বুঝতে পারছে, দেরি তো হইলেও বুঝতে পারছে। সত্যি সরকার চুপচাপ আছে যে মানুষ দেখুক ওর কার্যকলাপ গুলা। যাকে মানুষ এত ভালোবাসতো তাকে এখন মানুষ কি ধরনের কমেন্ট করে সে নিজেই দেখুক, নিজেই বুঝুক কি ভুলটা করছে, যার জন্য সরকার কোনো চাপ দেয় নাই। এখন চাপ দিছে, আসিফ মাহমুদ বলছে এটা একটা ফৌজদারি অপরাধ। এভাবে নগর ভবনকে চারিদিক থেকে তালা মাইরা রাইখা দেওয়া, কারো কাজকর্ম করতে না দেওয়া, এটা একটা ফৌজদারি অপরাধ। তার মানে কি জানেন, এটা মামলার দিকেও যাইতে পারে। ইশরাক সাহেব হয়তো এটা বুঝতে পারছে। আমরা এর আগে একটা কথা শুনে আসতেছিলাম বারবার, আসিফ নজরুল সাহেব এই ভেজালটা লাগাইছে। আসিফ নজরুল সাহেব নাকি ভিতরের কথাগুলা বাইরে বইলা দিছে যে ইশরাক সাহেব আমরা কিন্তু আপনাকে ওই নগর ভবনে বসাইতে চাই, কিন্তু ওই যে আসিফ মাহমুদ এবং এনসিপির সাথে যারা জড়িত আছে তারাই আপনাকে ওইখানে বসতে দিচ্ছে না, এরকম একটা কান কথা নাকি লাগাইছে। যার জন্য উনি ঝাঁপায় পড়ছে। উনি মনে করতেছে আরে আমার পাওনা জিনিস দিবে না, তার মানে সরকারের ভিতরে কোনো ষড়যন্ত্র হয়েছে। আসিফ নজরুল সাহেব তো এটা তার কানে কানে বইলা দিছে, কিন্তু এই যে কানে কানে বলছে এটার প্রমাণ কি? আমরা কোনো প্রমাণ পাই নাই, কিন্তু অনলাইনে এগুলো ছড়াই গেছে, এগুলো আমরা শুনছি। আমরা আম পাবলিক বিশ্বাস করলে করলাম, না করলে না করলাম। কিন্তু ইশরাক সাহেব আপনি তো আম পাবলিক না, আপনি হইলেন একজন রাজনীতিবিদ। আমি বুঝলাম না আপনার এত চাচা থাকতে ভাতিজার কেন এই দূর অবস্থা হবে। হ্যাঁ, আপনার বাবার বন্ধুরাই তো সবাই এখন রাজনীতি করে, ওনারাই তো এখন মাঠে এই যে সংলাপে বসতেছে, দেশ আগামীতে কিভাবে চলবে না চলবে সবকিছু আলাপ আলোচনা হইতেছে। চাচাদের উচিত ছিল ভাতিজাকে এখানে নিয়ে যাওয়া, রাজনীতি শিখানো, অথচ ভাতিজারে নগর ভবনে ঠেলা দিয়া চাচারা কিন্তু ঠিকই দেখেন সরকারের সাথে বৈশা নেক্সট পরিকল্পনা করতেছে, কিভাবে নির্বাচন হবে, কিভাবে দেশ চলবে, কিভাবে সরকার গঠিত হবে, প্রধানমন্ত্রী ট্রাম্প 2 বছর থাকবে না 3 বছর থাকবে, সব আলোচনাই তো হচ্ছে। সবই কিন্তু পজিটিভ। ধরে নেন নির্বাচনটা একটা খাদ্য খাবার, সেটাকে রান্না করতে হবে, কিন্তু এই রান্নাটা কি সরকার কইরা আপনার মুখে উঠাই দিবে? না, আপনারা নিজেরাই রান্না কইরা নেন। এই যে এখন সংলাপে যে বসছে না, ওনারা সবাই রান্না করতেছে, কারণ নির্বাচন তো একটা খাদ্য, আর ওই খাদ্যটা মুখে দেওয়ার আগে নিজেরা রান্না কইরা নেন। ইউনূস স্যার ঠিক কাজে লাগাই দিছে যে দেখো ভাতিজা,
যদি দেশ চালাইতে চাও আগে সংস্কার গুলা করতে হবে, এই কাজগুলোর সাথে জড়িত হয়ে যাও। এই কাজগুলোর সাথে যদি তোমরা জড়িত না হও নির্বাচন আরো দেরি হবে। তোমরা তাড়াতাড়ি কাজগুলো সারো, আমি নির্বাচন দিয়ে দেবো। আর সেটা যদি ফেব্রুয়ারির আগে শেষ করতে পারো আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব, ঈদের আগে নির্বাচন হয়ে যাবে। যদি শেষ না করতে পারো এপ্রিলে যাবে, এপ্রিলে শেষ না হলে জুনে যাবে, জুনও শেষ না হলে আরো দেরি হইতে পারে। এইটুক তো বুঝাই দিছে, এইটুক বুঝাই দেওয়ার জন্য কিন্তু একটা শান্তি বিরাজ করতেছে, কিন্তু এই শান্তির মধ্যে অশান্ত হয়ে উঠছে। ওই যে দালালগুলা চাইতেছিল কেউ জানেন, বিএনপির সাথে ইউনূস সরকারের দূরত্ব না বাড়ুক আর গন্ডগোল লাগুক দেশের মধ্যে, তাহলে ওই যে ওনারাও সুযোগ নিতে পারবে। ওনাদের প্রেসক্রিপশনেই কিন্তু এই কর্মটা চলতেছিল। ইউনূস স্যার ঠিক জায়গা মতো বুঝাই দিছে যে দেখো আমার কাছে এইসব প্রমাণ আছে, তোমাদের কার্যকলাপ কিন্তু এগুলা, আমি কিন্তু মানুষের কাছে এগুলা ফাঁস করে দিতে বাধ্য হব, তোমরা আমাকে হেল্প করো, আমি যা করব দেশের জন্যই করব। এইটা কিন্তু উপর থেকে বুঝতে পারছে উনি, বুঝতে পাইলাই কিন্তু আজকে দেশ শান্তির পথে, আমি বলবো শান্তির পথে। আর ইশরাক সাহেব যেটা কইরা ফেলাইছে, উনি উনার পায়ে কুড়াল মাইরা দিছে। হ্যাঁ, উনি নিজের পায়ে নিজে কুড়াল মারছে, উনি বুঝতে পারে নাই। উনার এত উলার চাচা থাকতে কেন যে ভাতিজারে বুঝাইলো না ওইটাও বুঝলাম না, এবং উপর থেকেও কেন ওনাকে হুঁশিয়ার করলো না যে তুমি থাইমা যাও। হ্যাঁ, তুমি থাইমা যাও। যখনই ওনারা বসছিল তখনই তো আপনার আন্দোলন শেষ হয়ে গেছে। লন্ডনে যখন বসছিল তখনই তো আপনার আন্দোলন শেষ হয়ে গেছে। আপনি এখন বলতেছেন তালা খুইলা কেন ওরা ঢুকে না? আরে চাবি তো আপনার কাছে, 70টা তালা মারছেন, 70,000 টাকা ইনভেস্ট কইরা কি লাভ হইলো? ওই চাবি দিয়া এখন তালা আপনাকেই খুইলা দিতে হবে। সেই অবৈধ নির্বাচনে একজন বৈধ মেয়র কিভাবে হয়? ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা মানে রাজপথে একটা আন্দোলনের মতো করলেন, এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি। প্রথমে তিনি এটা স্বীকার করেননি যে এটা তার, কিন্তু পরবর্তীতে তিনি নিজে ওখানে গিয়ে একসাথে আন্দোলন করেছেন। এটা ইভেন তার এককও না, আমরা মনে করি এটা বিএনপির দিয়ে দেয়া একটা কর্মসূচি। অবশ্যই সেই জায়গা থেকে তিনি নগর ভবনের সামনে আন্দোলন শুরু করলেন, সেখান থেকে তিনি হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবনে আসলেন, মৎস্য ভবন থেকে তিনি যমুনার সামনে আসলেন এবং সেখানে তিনি একাধিক দিন অবস্থান করলেন। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেওয়া, দ্রুত যেন নির্বাচনটা হয়। কিন্তু বিএনপি তাদের জায়গা থেকে বলছে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে। অন্তর্বর্তীকালীন সরকার তার এখনো সংস্কারের কার্যক্রম শেষ করে নাই বা ঠিকমতো শুরুও করে নাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার করে নাই। সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনই তো একটা মাস নির্ধারণ করতে পারে না, তারা একটা টাইম ফ্রেম দিয়েছে, এই টাইম ফ্রেমের মধ্যে তারা করবে। এখানে আমাদেরও কারো দ্বিমত নেই। সো এখানে বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে দেখেন, ইশরাক ভাইয়ের ইস্যুটাই যদি বলেন, আমরা প্রত্যেকটা নির্বাচনকে, স্পেশালি আওয়ামী লীগের সময় বিগত 3টা নির্বাচনকে আমরা অবৈধ নির্বাচন বলছি। সেই অবৈধ নির্বাচনে একজন বৈধ মেয়র কিভাবে হয়? তাহলে তো আলটিমেটলি ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকজন সংসদ সদস্য যারা আছেন, যারা নির্বাচিত হননি, তাদেরকে দিয়ে সংসদ গঠন করা উচিত। তাদেরকে দিয়ে অন্যান্য প্রত্যেকটি যে জায়গায় যারা দ্বিতীয় ছিলেন আর কি ভোটে, তাদেরকে দিয়ে প্রত্যেকটি জায়গায় বসে ওইভাবেই তো তাহলে রাষ্ট্র ফাংশন করা উচিত। তিনি এককভাবে এটি করতে পারেন না। আমরা দেখি যে চিটাগংয়ে এরকম একজনকে দিয়ে দেওয়া হয়, আমরা দেখি আবার এটা যদি বরিশালে দেখি, বরিশালে দিয়ে দেওয়া হয় না। এই জায়গাটিতে আমরা এখনই বিএনপির মধ্যে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, আমলাতন্ত্রের জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা ক্ষমতার অপব্যবহার দেখা শুরু করছি। কিন্তু আমরা দেখেছি কোর্টে এই ঘটনা পর্যন্ত হয়েছে যে এটা যদি তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে যদি রায় স্পষ্ট না আসে, এটাকে যদি তারা স্টে করে দেয়, সেক্ষেত্রে তারা বিচারককে দেখে নিবে, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি। তারা বড় রাজনৈতিক দল, তারা কোর্টে ক্ষমতার অপব্যবহার করবে, তারা রাজপথে তাদের এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, তাহলে তো কোনোদিন এই সরকার ভালোভাবে ফাংশন করবে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামতটা কি থাকবে। ইশরাক হোসেন যে কথাটি বলল, এই কথাটি অনেক আগে বললেই তো সকল সমস্যার সমাধান হয়ে যেত বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে একটা এই মেয়র হওয়াকে কেন্দ্র করে পারস্পরিক একটা দ্বন্দ্ব, একটা বিভেদ দেখা দিয়েছে। আমরা দেখছি বিভিন্ন দিন, বিভিন্ন সময়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। ইশরাক বর্তমান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে পদক্ষেপ নিয়েছে, যে মেয়র শব্দটি তার জন্য একটা ঘৃণায় পরিণত হয়েছে। তিনি আর চাইছেন না মেয়রের চেয়ারে বসতে, আর মেয়র হতে চাচ্ছেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা ব্যক্তিগত মতামতটা জানাবেন, এই সিদ্ধান্তকে আপনারা কীভাবে নিচ্ছেন।
ইশরাক হোসেনকে আপনারা কিভাবে দেখছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।